প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিতা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ত্বকের পিগমেন্টেশন ডিসঅর্ডার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আজকের অতিথির সাথে। ডাক্তার তাওহিদা রহমান ইরিন 1978 সালে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শিওরসেল মেডিকেল এর ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যেটি আমাদের আজকে আলোচনার বিষয়, যে ত্বকের বা স্কিনের পিগমেন্টেশন ডিসঅর্ডার। একটু কঠিন নাম, একটু জটিল মনে হচ্ছে। শুরুতেই জানতে চাইব এটি কি আসলে? নামটি জটিল মনে হলেও এই সমস্যাটা কিন্তু খুবই কমন। আচ্ছা। ত্বকের পিগমেন্টারি ডিসঅর্ডার মানে হচ্ছে রং পরিবর্তন। আচ্ছা। আমাদের ত্বকে মেলানিন নামে এক ধরনের কালার ফ্যাক্টর থাকে, যার কারণে আমাদের চুল, চোখ এবং ত্বকের যে স্বাভাবিক ন্যাচারাল কালার সেটি ডিটেক্ট করে। আচ্ছা, মেইনটেইন করে। এই মেলানিন যদি কোনো কারণে প্রোডাকশন বেশি হয় তখনই এই পিগমেন্টারি ডিসঅর্ডারগুলো দেখা দেয়। আর বেশি কেন হবে? মেলানিন যে সেলগুলো থেকে তৈরি হচ্ছে সেই সেলগুলো যদি আনহেলদি হয়ে যায়। আচ্ছা, তাহলে সঙ্গত কারণে আরেকটা প্রশ্ন আসে যে আনহেলদি হওয়ার পেছনের ফ্যাক্টরটা কি আসলে? আমাদের মেলানোসাইট সেল থেকেই সাধারণত মেলানিনটা তৈরি হয়, যেটা ত্বকের গভীরে এবং অগভীরে থাকে। আচ্ছা। এই প্রধান কারণ যেটি হচ্ছে জেনেটিক বা হেরিডিটারি। এরপরে আসে আল্ট্রাভায়োলেট রে। এখন আল্ট্রাভায়োলেট রে মানে কিন্তু শুধু সূর্যের আলো না, সূর্যের আলো তো একটা বড় ফ্যাক্টর। এর সাথেই আমরা যে রান্না করছি সেই কুকিং রে, আমরা যে বিভিন্ন রকম গ্যাজেট ইউজ করছি, ট্যাব, টিভি, কম্পিউটার, মনিটর, এগুলো থেকেও যে ইউভি লাইটটা আসে সেটিও আমাদের পিগমেন্টেশন করিয়ে থাকে। আর আমাদের লাইফস্টাইল তো একটা বড় ব্যাপার, স্ট্রেস বা না ঘুমানো, রাত জাগা, সবকিছুই। কিভাবে আসছে এই যে পিগমেন্টেশন হচ্ছে বা একটা কালার চেঞ্জ হচ্ছে ত্বকের, সেটি আসলে কিভাবে প্রথম আসছে বা লক্ষণগুলো কিভাবে প্রকাশ পাচ্ছে? পিগমেন্টেশন ডিসঅর্ডার মানে যেহেতু বলেছি কালার চেঞ্জ, সাধারণত হাইপার পিগমেন্টেশনটাই বেশি দেখা দেয়। এই হাইপার পিগমেন্টেশনের প্রথম হচ্ছে মেস্তা বা মেলাসমা। আচ্ছা, তার মানে মেস্তা নামটা কিন্তু সবাই জানে, কিন্তু এটা যে একটা পিগমেন্টারি ডিসঅর্ডার এটা সবাই জানে না, আমাদেরকে জানাতে হবে। আর মেস্তা ছেলে মেয়ে উভয়েরই হয়, কিন্তু মেয়েদের একটু বেশি হয়। রিপ্রোডাক্টিভ এইজে বেশি হয়। মেয়েদের হরমোনাল চেঞ্জ বা আমি আগেই বলেছি বংশগত কারণ একটা পিগমেন্টারি ডিসঅর্ডারের প্রধান কারণ, রান্না। আর যখন হরমোনাল চেঞ্জগুলো আসে চাইল্ড বিয়ারিং স্টেজে, ওই সময়টাতে বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা কোনো মেডিকেশন আমি নিচ্ছি, এসব কারণেও আমার এই আনওয়ান্টেড পিগমেন্টেশনগুলো দেখা দেয়। আর কোনো রোগ কি রয়েছে যেখানে এরকম পিগমেন্টেশন হতে পারে বা হয় স্কিনে? কসমেটিক পারপাসে যেগুলো হয় সেগুলোকে আমরা মেস্তা বা ফ্রেকেল বলে থাকি। এরপরে আছে হচ্ছে এইজিং স্পট, আচ্ছা, লিভার স্পট বলা হয়, বা সানবার্নের কারণেও আমাদের নানা ধরনের পিগমেন্টারি ডিসঅর্ডার দেখা দেয়। আচ্ছা, তাহলে একটু ম্যানেজমেন্টে চলে যাই আমরা বা ট্রিটমেন্টে চলে যাই, যে এই জাতীয় সমস্যা যখন হয় আপনাদের কাছে তখন রোগীদেরকে পরামর্শ কি দেন এবং চিকিৎসা কি দেন? আমি মেস্তার কথা দিয়ে বলি। অবশ্যই। একজন পেশেন্ট মেস্তা নিয়ে এসছে এবং আমার কাছে অধিকাংশ ক্ষেত্রে এসেই বলে যে আমাকে এমন একটা ক্রিম দিয়ে দেন যেন 1 মাসের মধ্যে আমার এই পুরো দাগটা চলে যায়। আচ্ছা, কিন্তু এরকম কিছু না। আমাদের সেলগুলো ড্যামেজ হয়েছে দেখেই কিন্তু এই পিগমেন্টেশনটা হয়েছে। এখন সেলগুলোকে যদি আমি হেলদি করতে চাই, মানে একটা হেলদি সেলে টার্ন করতে চাই, আমাকে একটু সময় নিতে হবে, কারণ ড্যামেজ হতেও তো কিছুটা টাইম নিয়েছে। আর আমরা ওভার দ্য কাউন্টারে নানা রকম ক্রিম ব্যবহার করি, ব্লিচিং ক্রিম বা রং ফর্সাকারী ক্রিমের একটা প্রবণতা থাকে। এগুলোতে কিন্তু নানা ধরনের ইফেক্ট দেখা গেছে যে আমার যে জায়গায় পিগমেন্টেশন হয়েছে সেখানে অ্যাপ্লাই করে ওটা লাইট হয়েছে, কিন্তু চারপাশে আবার ডার্ক একটা এরিয়া তৈরি হয়েছে, বা হাইপো পিগমেন্টেশন হয়েছে, স্বাভাবিক যে রংটা ওটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকে? বা আপনি যেটি বলছিলেন যে মেস্তা যারা রোগী আছে তাদেরকে আপনারা প্রথমে একটা কাউন্সেলিং দেন, তারপরে আপনার চিকিৎসাটা কি থাকে? কাউন্সেলিংয়ে প্রথমে একটা খাবার দাবারের পারফেক্ট মিল প্ল্যান যেটাকে বলা হয়, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাবো যেটি আমাদের পিগমেন্টেশনটাকে ন্যাচারালি কমিয়ে ফেলবে। আর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফুডের পরেই আসছে কিছু সাপ্লিমেন্ট, যেমন সেলেনিয়াম। সেলেনিয়াম একটা ওয়ান্ডারফুল সাপ্লিমেন্ট। এটি আমাদের যে মেলানোসাইট সেলটিকে হেলদি করতে সাহায্য করে এবং স্লোলি 1-2 মাসের মধ্যেই একটা ড্যামেজ মেলানোসাইটকে সে হেলদি মেলানোসাইটটাকে টার্ন করে। তো আস্তে আস্তে দেখা যায় যে পিগমেন্টেশনটাও লাইট হয়ে যাচ্ছে, তার যে কমপ্লিকেশনগুলো আছে সেগুলো কমে যাচ্ছে।
কতদিন লাগে এই পুরো প্রসিডিউরটা বা ট্রিটমেন্টটা হতে, বা যে রোগীটা এসেছিল এবং আপনার কাছে বলে যে 1 মাসের মধ্যে পুরোপুরি সেরে যাওয়া যায় কিনা, সেক্ষেত্রে আসলে কতদিন লাগতে পারে? মেস্তার ব্যাপারে কিছু ব্যাপার আছে, যে এটা যদি আমাদের অগভীর ত্বকে হয়, মানে সুপারফিশিয়াল লেয়ারে থাকে, তাহলে পুরোপুরি সেরে যায়। কিন্তু ডিপ লেয়ারে বা ডার্মিসে যদি মেস্তাটা হয়, সেরে যেতে সময় তো লাগে, অনেক সময় না গেলেও দাগটা শুধু হালকা হয়, এবং এটি আমাদের জন্য চ্যালেঞ্জিং একটা কাজ হয়ে যায় তখন। আচ্ছা, এই দাগটা সারাতে আরেকটা বিষয় কিন্তু আছে, আমরা একটু দেখি যে পিম্পল, একনি বা ব্রণের ক্ষেত্রেও কিন্তু ব্রণটা সেরে যায় হয়তো, কিন্তু যাদের ক্রনিক সমস্যা দাগটা কিন্তু থেকে যায়, ব্রণের যে দাগটা বা ক্ষতটা, সেক্ষেত্রে আসলে আপনাদের চিকিৎসা কি থাকে? ব্রণের দাগের অনেকগুলো কারণ আছে। প্রথমে আমরা যদি বেশি হাত দিই, ব্রণটা হয়েছে, একটা লেশন আছে, আমরা সেখানে হাত দিচ্ছি, দাগটা কিন্তু রয়ে যাচ্ছে। আবার কারো কারো সেন্সিটিভ স্কিন থাকে, যে একটা দুটো ব্রণ হলেই কিন্তু ব্রণ চলে যাচ্ছে, দাগ রেখে যাচ্ছে। আমি সেজন্য আমার প্রথম পরামর্শ থাকে অ্যাভয়েড পিক, পোক অ্যান্ড টাচ। আমি যত কম টাচ করব, যত হাইজিন মেনটেন করব, আমার দাগটা হওয়ার সম্ভাবনা কমে যায়। আর দাগ যদি হয়েই থাকে, আমরা সেখানে স্কিন লাইটেনিং কিছু স্কিন প্রোডাক্ট ব্যবহার করতে বলি। সেখানে আমরা আরবুটিন বা কোজিক অ্যাসিড সমৃদ্ধ হলে ভালো হয়, কারণ এগুলো হচ্ছে আমাদের সেবামকে রেগুলেটর করে, সেবাম রেগুলেটর হিসেবে কাজ করে। ব্রণের ক্ষেত্রে সেবাম রেগুলেটর ক্রিম কেন ব্যবহার করব? কারণ এটি আমাদের ব্রণকেও কমিয়ে আনবে, সাথে সাথে যে দাগটা আছে এটিকেও আস্তে আস্তে হালকা করবে। মানে স্কিন স্পেশালিস্টের কাছে আসলে যেতে হবে সেক্ষেত্রে, আর কোনো উপায় নেই, যাতে করে এই মেডিকেটেড বা যেসব স্পেশাল কিছু চিকিৎসা আছে বা সাবান বা ব্যবহার করার সামগ্রী, সেগুলো যাতে তারা ইউজ করতে পারে। আরেকটু জানতে চাইবো, লাইফস্টাইলের জন্য আপনারা কি পরামর্শ দেন, বা তাদের লাইফস্টাইল মডিফিকেশনের জন্য, যাদের এই ব্রণের সমস্যা বা মেস্তার সমস্যা, কিংবা যাদের ত্বক একটু সেন্সিটিভ, তাদের ক্ষেত্রে কি কি ধরনের পরামর্শ থাকে? স্কিন প্রোডাক্টটাকে আমাকে চুজ করতে হবে যেটি হচ্ছে সেবাম রেগুলেটর, সাথে আমাদের সানস্ক্রিন। আচ্ছা, এই আল্ট্রাভায়োলেট রে সেটি আমাদের ঘরের ভিতরে বা বাইরে যে কোনোখান থেকে প্রোটেক্ট করবে এই সানস্ক্রিন, সেটি SPF 30 বা 50। এখন যদি একনি প্রন স্কিন হয়, সেটি ওয়াটার বেস সানস্ক্রিন ব্যবহার করব, আর যদি আমাদের স্কিনটা নর্মাল হয় বা ড্রাই হয়, তখন আমরা ক্রিম বেসড কোনো সানস্ক্রিন ব্যবহার করব। আর এখন কিন্তু শুধু ক্রিম বা এই সানস্ক্রিনেই সীমাবদ্ধ নেই ট্রিটমেন্ট এখন অনেক এগিয়ে গেছে। আমরা এখন অ্যাস্থেটিক অনেক প্রসিডিউর অ্যাপ্লাই করি এসব আনওয়ান্টেড পিগমেন্টেশনের জন্য, সেগুলো আমাদের দেশেই সম্ভব হচ্ছে। আমাদের দেশেই সম্ভব। আচ্ছা, তার জন্য কি একদিনে আসলে হয় না, এটির জন্য অবশ্যই মাল্টি সেশন লাগে আপনাদের, ডিপেন্ড করে কিসের উপর? কারণ এবং গভীরতা দাগের কতখানি। আচ্ছা, আপনি এর একটু আগে বললেন যেটি, যে ডার্মিসে যখন এই মেস্তার সমস্যাটা হয়, সেক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। আসলে কি কি ধরনের সমস্যা সেক্ষেত্রে কাজ করে, বা আসলেই কি পুরোপুরি সারা সম্ভব কিনা? পুরোপুরি না সারলেও আমরা যদি দাগটাকে একটু হালকা করতে পারি, পেশেন্টের কিন্তু কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। সেখানে আমরা যে অ্যাস্থেটিক প্রসিডিউর, মেডিকেল অ্যাস্থেটিক পিলিংটা ব্যবহার করি, এটি দুভাবে কাজ করে। স্পিড আপ ওয়েতে আমাদের যে ডেড সেল এবং পিগমেন্টারি যে সেলগুলো আছে এগুলোকে সরিয়ে ফেলে, নতুন একটি সেল তৈরি হয়, আর এরপরে আমাদের কোলাজেনকে স্পিড আপ করে। আচ্ছা, যত বেশি কোলাজেন তত বেশি পিগমেন্টেশন কম, দাগটিও আমার তত হালকা হতে থাকবে, কিন্তু একটু ধীরে ধীরে সময়ের সাথে, মানে ধৈর্য ধরতে হবে অবশ্যই। আচ্ছা, ফলো আপের জন্য বা আবার আসার জন্য আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন, বা কতদিন পর পর রোগীকে আসলে ইভ্যালুয়েট করেন যে আসলে ঠিক আছে কিনা, বা আবার হওয়ার একটা চান্স আছে কিনা? 4-5 সেশনের পরে দেখা গেল যে দাগটি হালকা হয়ে যাচ্ছে বা চলে গেল পেশেন্ট, এরপরে আমরা বলি ফলো আপের জন্য আপনি 6 মাস বা 1 বছর পরে টাচ আপে আসবেন। আচ্ছা, কারণ অনেক সময় রিকার করতে পারে। আমি খুব সুন্দরভাবে একটা ট্রিটমেন্ট নিয়ে আমি এটাকে সরিয়ে ফেললাম, কিন্তু এরপরে যদি আমি সেই অনিয়ন্ত্রিত জীবনে চলে যাই, সূর্যের আলোর সংস্পর্শে যাই, দাগটি আবার ফিরে আসবে। আমি কিন্তু দেখি অনেক সময় যে যারা সূর্যের কিছু কিছু মানুষ এতটাই তাদের স্কিন সেন্সিটিভ থাকে যে সূর্যের আলোতে যাওয়ার সাথে সাথে প্রচণ্ড লাল হয়ে যায় এবং ধীরে ধীরে সেটি কালো হতে থাকে। তাদেরকে একেবারেই সূর্যের আলোর কাছে যাওয়া নিষেধ করে দেন আপনারা? না, আসলে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয়তা আমাকে যেতেই হবে, সম্ভব না। সানস্ক্রিন এখানে একটা ভালো ফ্যাক্টর, এবং আমি যে প্রোডাক্টগুলো চুজ করব সেগুলো ওয়েল পিএইচ ব্যালেন্সড হতে হবে, যাতে আমার ত্বকের পিএইচকে ব্যালেন্স করলেই আমার স্কিনটা নর্মাল থাকবে। এরপরে আমি একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করলে সেরকমভাবে রিঅ্যাকশন হবে না বা আস্তে আস্তে কমে আসবে। আচ্ছা, কারণ এটি অনেকের অনেক কষ্টের বিষয়, যারা আসলে বেশি সেন্সিটিভ স্কিন নিয়ে থাকেন, তারা কোথায় যাবেন, কি করবেন, বা কি ধরনের কসমেটিক ইউজ করবেন, সেটি নিয়েও কিন্তু তাদের অনেক ধরনের উদ্বিগ্ন থাকতে দেখা যায় তাদেরকে। তো কসমেটিক ইউজের ক্ষেত্রে আপনারা তাদেরকে কি পরামর্শ দেন? আমার পরামর্শ, চুজ ইওর প্রোডাক্ট স্মার্টলি। আচ্ছা,
পিএইচ ব্যালেন্সড, হাইপোঅ্যালার্জিক, প্যারাবেন ফ্রি এবং কেমিক্যাল ফ্রি, অ্যাডিটিভ ফ্রি ন্যাচারাল প্রোডাক্ট আমি ব্যবহার করব, যেটি আমার স্কিনকে সুথ করবে, ময়শ্চারাইজ করবে, সাথে আমার যে ইমপারফেকশনগুলো আছে এগুলো আস্তে আস্তে কমিয়ে আনবে। আচ্ছা, একটু জানতে চাইবো যে হেলদি স্কিন যাতে ন্যাচারালি ভালো থাকে সেটির জন্য কি কোনো পরামর্শ আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেওয়ার আছে কিনা আপনার? হেলদি স্কিনের জন্য প্রথম পরামর্শ পানি এবং পানীয়। আচ্ছা, হাইড্রেশন মেনটেন করতে হবে, আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ পানি পান করতে হবে। এর সাথে পানীয় মানে কিন্তু আমি কমার্শিয়াল ড্রিঙ্ক, কোলা বা বেভারেজ বলছি না, আমি বলছি ডিটক্স ড্রিঙ্ক। আচ্ছা, এখন যত পলিউশন বেড়ে যাচ্ছে সেভাবে এই পলিউশনটাকে আমি রিমুভ করব ডিটক্স ড্রিঙ্কের মাধ্যমে। ডাবের পানি এক্ষেত্রে একটি ডাবের পানি, লেবু পানি, মিন্ট ওয়াটার বা জিরা পানি, এগুলো ইজিলি অ্যাভেলেবল, আপনার রান্নাঘরেই আছে, আপনি জাস্ট একটু প্রপার ওয়েতে মেইনটেইন করা বানিয়ে নেওয়া। আচ্ছা, এখন এই পিগমেন্টেশন ডিসঅর্ডার নিয়ে যেহেতু কথা বলছি, একটু জানতে চাইবো যে তাহলে একজন স্পেশালিস্টের কাছে কখন আসা উচিত? যখন সাথে সাথে একজন মানুষ দেখবে যে তার স্কিনে কোথাও একটু রঙের তারতম্য ঘটছে, তখনই কি চলে আসবে, নাকি সেই সিভিয়ারিটিটা আসলে তখন কি হওয়া উচিত যাতে করে একজন চিকিৎসকের কাছে যাওয়া যায়? আমি যদি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করি, আমার এই দাগগুলো হওয়ার চান্স কম থাকে। এরপরেও আমার যদি হয়ে যায়, দেখ শুরুতেই আমি চলে আসবো পরামর্শের জন্য, কারণ এই দাগগুলো যত গভীর হবে, যত এক্সপ্যান্ড করবে, তত কিন্তু ট্রিটমেন্টটা কমপ্লিকেটেড হয়ে যাবে। আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি অনেক বাচ্চাদের ক্ষেত্রেও কিছু ছোপ ছোপ দাগ দেখা যায় হঠাৎ করে, হয়তো গালের মধ্যে বা মুখের মধ্যে। সেক্ষেত্রে কি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত, নাকি সেটা এমনিতেই আবার ঠিক হয়ে যায়? বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই যেতে হবে, কারণ সেনসিটিভ স্কিনে অনেক সময় মসকিটো বাইট হলেও সেটা পোস্ট ইনফ্লামেটরি হাইপারপিগমেন্টেশন হয়ে যায়। এই দাগটি আস্তে আস্তে গাঢ় হতে থাকে, কখনো কখনো বংশগতভাবে হয়, বা বাচ্চারা যদি পড়ে যায় সেই দাগটাও কিন্তু যদি ডিপ লেয়ারে হয়ে যায় একটা পার্মানেন্ট দাগ হয়ে যায়। আচ্ছা, যে কোনো ধরনের দাগ হলে এটিকে অবহেলা না করে আমরা পরামর্শ নিতে আসব। অবশ্যই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানলাম পিগমেন্টেশন ডিসঅর্ডার অফ স্কিন বা স্কিনের রং পরিবর্তনের যে সমস্যাটি রয়েছে, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ শুনলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি যে পরামর্শগুলো আমরা জানলাম সেগুলো আপনাদের উপকারে আসবে। এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি বাকি আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে ব্যায়ামটা করব এর নাম হচ্ছে আইসোমেট্রিক স্কোয়াট। স্কোয়াটের গুণগুলো আমরা আরেকবার বলি। এখানে কোয়াডস, হ্যামস্ট্রিং, লোয়ার ব্যাক এবং হিপ সব কিছুর কাজই হয়। আর এখানে আইসোমেট্রিক ওয়েতে যখন আমরা করছি তখন ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনটাও আরও অনেক ভালোভাবে কাজ করে। তো আমরা এখানে 3টা লেভেলেই দেখাবো, যেহেতু আমরা প্রথমে ব্যায়ামটা দেখি, তারপর আমরা আলাপ করব যে কিভাবে কোন পর্যায়ে লেভেলটা বাড়ছে এবং আপনাকে কিভাবে সচেতন হয়ে সেটা করতে হবে। বিগিনার লেভেলে আমাকে হেল্প করবে নুশা। ওকে, and okay, 1 and up and 2 and up, if too fast dubar, 3 and 4 and up, down. Okay, relax. Okay, এখানে দেখছি যে ব্যালেন্সের একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো তোমার যেটা হচ্ছিল যে ব্যালেন্সের ব্যাপার আছে, যে যখন একটা পায়ে দাঁড়িয়ে একবার ঝুঁকে আমরা কোয়ার্সের প্রেশারটা পড়ছে এবং আবার ব্যালেন্সের জন্য কাজ করছি, এখানটায় ইমব্যালেন্স হয়ে যাওয়াটা স্বাভাবিক, এবং তখনই আপনারা খুব স্ট্রংলি চেষ্টা করবেন যখন একটা পায়ে দাঁড়িয়ে থাকতে এবং ব্যালেন্সটা ধরে রাখতে, তখন মাসেলটা আরও বেশি স্ট্রং হবে এবং শেপটা গঠন হবে। ওকে, এখান থেকে এখন আমরা ইন্টারমিডিয়েট লেভেলে কি ব্যায়ামটা করব সেটা দেখাবে আমাদেরকে তাসরিন। And go. And up. And again. 3. Up. And 4. And up. And down. তাহলে আমাদের আগের ব্যায়ামের সাথে আমাদের কি ডিফারেন্সটা কি হচ্ছে? আমরা ডিফারেন্স যেটা দেখছি যে একই জিনিস করছে, কিন্তু তার সাথে নিটা আপ করে যখন করছে তখন পায়ের মুভমেন্টটা আরও বেশি বেড়ে যাচ্ছে। তো ফলে এটা কিন্তু আগের ব্যায়ামটার চেয়ে আরও একটু বেশি কষ্টকর হয়। তো আরও একটু বেশি কষ্টকর ব্যায়াম করতে যাওয়ার মতো যার ফিজিক্যাল ক্যাপাসিটিটা আছে, যে চ্যালেঞ্জ করতে চাচ্ছে, তার জন্য অ্যাডভান্স লেভেল, তখন আমাকে হেল্প করবে লিও। ওকে লিও, go. Yes. Go. Okay, done.
যেটা হচ্ছে যে এখানে ও কিক করছে, শুধু পা তুলছে না, তার সাথে কিকও করছে। ক্যান ইউ ডু ইট ফাস্টার 2 টাইমস, দ্য ফাস্ট কিকস? ওকে, নাইস, ওকে, থ্যাংক ইউ। এখন আমরা একসাথেই তিনজনেরটা দেখি, যে তাহলে আপনারা বুঝতে পারবেন প্রতিটা মুভি কিন্তু এখানে কিছুটা বিগিনার বলে কিছু নেই, সবগুলোই কিছুটা কঠিন, কিন্তু তারপরেও কঠিনের চেয়েও আরেকটু কঠিন আছে, সেখানে আপনারা কোন লেভেলে আছেন সেটা দেখে নিয়ে তারপর করবেন। ওকে, কাম অ্যান্ড উইথ দ্য কাউন্টের সাথে, যেটা হচ্ছে অ্যান্ড 1 and 2 and last one 3. ওকে, দাও। এবং যাদের প্রেশারের সমস্যা আছে, যে হাই প্রেশার, যে হঠাৎ করে ঝুঁকলে পরে তার মাথা ঘুরে ওঠে, বা যার কোমরে ব্যথা আছে, এই 2 ধরনের মানুষজন কিন্তু একটু খেয়াল করে করা লাগবে। হঠাৎ করে ঝুঁকতে যাবেন না, তাতে কোমরে প্রেশারটা পড়তে পারে। শরীর যথেষ্ট পরিমাণ ওয়ার্ম আপ করে নিয়ে তবে করতে হবে। আর যাদের হাই প্রেশার তারা একটু স্লো পেসে যাবেন, খুব দ্রুত যেতে যাবেন। প্রিয় দর্শক, আপেল আমাদের সবার অত্যন্ত পছন্দের একটি ফল। কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে এতে, চলুন শুনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকেই। আপেল একটি দৃষ্টিনন্দন এবং আমাদের দেশে খুব পরিচিত একটি ফল, যে ফলটি বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খুব পছন্দ করে। তবে জেনে নিতে হবে আপেলের পুষ্টি গুণাগুণ, যা আমাদের শরীরের খুবই কাজে লাগে। একটা ফল বা যে কোনো খাবার আমরা যখন জেনে খাবো, তখন সেটা খাওয়ার প্রতি আগ্রহটা অনেকাংশে কিন্তু বেড়ে যায়। আমরা আসছি আপেলের উপকারী অংশে। আপেলে পেকটিন নামক একটি অ্যাডিকুয়েট ওয়াটার সলিউবল ফাইবার থাকে, যেটা আমাদের শরীরে খুব উপকারে আসে। আমরা জানি যে আমাদের যে আঁশ থাকে শরীরে, সেটা হজমে সহায়তা করার পাশাপাশি বাওয়েল মুভমেন্টটাকে খুব বেশি সহায়তা করে, এবং এটা কিন্তু আমাদের গুড কোলেস্ট্রলটাকে বাড়িয়ে দেয়। আমাদের শরীরের যে হাইপারটেনশনের প্রবলেম থাকে সেটাও কিন্তু অনেকাংশে রিডিউস করে। পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে যে এই আঁশ কিন্তু খুব পরিমাণে বেশি খাওয়া যাবে না। উপকারী যে কোনো জিনিসই কিন্তু এক্সেসিভ হয়ে গেলেই কিন্তু সেটা নেগেটিভ পর্যায়ে চলে যায়। সেকেন্ড হচ্ছে গিয়ে, এটা ভিটামিন সি এ ভরপুর একটি ফল। ভিটামিন সি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা হচ্ছে আমাদের শরীরে প্রতিনিয়ত কিন্তু ফ্রি রেডিকেলস তৈরি হয়। এই রেডিকেলসগুলো আমাদের বিভিন্ন ধরনের অসুখ হতে সাহায্য করে, এমনকি ক্যান্সারেও বাসা বাঁধে আমাদের শরীরে এই ফ্রি রেডিকেলসের কারণেই। তো আপেলে যে ভিটামিন সিটা থাকে, সেটা হচ্ছে আমাদের এই ফ্রি রেডিকেলসটা দূর করে আমাদেরকে সতেজ এবং সুস্থ থাকতে সাহায্য করে। তবে খেয়াল রাখতে হবে, আপেলের উপকারের পাশাপাশি অপকারিতাও কিন্তু কিছু আছে। খুব বেশি পরিমাণ আপেল কিন্তু কখনোই খাওয়া যাবে না। বিশেষ করে আপেলের জুস কিন্তু অ্যাসিডিক, যেটা হচ্ছে আমাদের বেশি পরিমাণে যখন আমরা নেব আপেলের জুস, তখন দাঁতের এনামেলটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আরেকটা হচ্ছে গিয়ে, আপেল অ্যাসিডিক হওয়ার কারণে আমাদের যাদের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকে তাদের কিন্তু পেটে গ্যাস হবে এবং একটু ব্লটিং ভাব হবে, অস্বস্তি হতে পারে, বুকে চাপচাপ ব্যথাও হতে পারে। আমাদের খেয়াল রাখতে হবে যে যতটুকুই খাই পরিমাণ মতো খাবো এবং ভালো খাবার খাবো, ভালো থাকবো আমরা। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। বয়স বাড়ার সাথে সাথে রোগের প্রকোপও বেড়ে যায়, তাই বয়স 30 বছর পার হওয়ার পর থেকে সম্ভব হলে মাঝে মাঝে চেক আপ করিয়ে নেওয়া ভালো। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। রক্ত যখন শরীরে প্রবাহিত হয় তখন রক্তনালীর উপর একটা চাপ থাকে, সেই চাপটাকেই আমরা বলি রক্তচাপ। সেই রক্তচাপটা 2 ধরনের হয়, একটা সিস্টোলিক ব্লাড প্রেশার আর একটা হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। হার্ট যখন সংকুচিত হয়, যে প্রেশারটা শিরার উপর আরোপিত হয় সেটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার। আর যখন হার্টটা রিল্যাক্স হয় তখন যে প্রেশারটা রক্তনালীর উপর আরোপিত হয় সেটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার।
এটা স্বাভাবিকভাবে একটা রেঞ্জের মধ্যে থাকে স্বাভাবিকভাবে। কেমন রেঞ্জ সেটা? সেই রেঞ্জটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার 120 মিলিমিটার মার্কারি, এটা 10 বা 15 কম থাকতে পারে বা 10-15 বেশি থাকতে পারে। সিমিলারলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও যেরকম 80 নর্মালি থাকে, কারো 10 কম থাকতে পারে, 10 বেশি থাকতে পারে। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়। ধন্যবাদ সবাইকে।